ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত। ৬.১ মাত্রার কম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের সীমান্তবর্তী হাখা শহর। দক্ষিণ আফ্রিকায় করোনার অতি সংক্রামক আরেকটি নতুন ধরন শনাক্ত। আক্রান্ত ২২ আফ্রিকার নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাজ্যে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফারিহা মারি। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার, ভারত ও বাংলাদেশ। ভারত মিয়ানমার সীমান্তের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ এই ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস এর ওয়েবসাইটের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহর থেকে ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ইএমসি বলছে ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার। ভারতের উত্তর পূর্ব আইজল এলাকা থেকে ১৪০ কিলোমিটার দূরত্বে এটি অনুভূত হয়। কলকাতা ও গুয়াহাটিতে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৩০ সেকেন্ড। এদিকে উৎপত্তিস্থল থেকে ১৮৪ কিলোমিটার দূরত্বে চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। তবে এখনো পর্যন্ত ভূমিকম্পের কারণে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নির্যাতনের মামলায় অভিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর জেনারেল আহমেদ নাসের আল রাইসি। আগামী ৪ বছর ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। ইউএইর শীর্ষ পর্যায়ের কয়েকজন রাজনৈতিক বন্দীর ওপর নির্যাতন চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ফ্রান্স এবং তুরস্ক সহ কয়েকটি দেশে মামলা রয়েছে। এদিকে ইন্টারপোলের মতো একটি সংস্থায় রাইসি নির্বাচিত হওয়ায় ক্ষুব্ধ মানবাধিকার সংস্থাগুলো। করোনার অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এরই মধ্যে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত ২২ জনকে শনাক্ত করা হয়েছে দেশটিতে। এটি সংক্রমণের ক্ষমতা জানতে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশে, একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের পথে হাঁটছে অনেক দেশ। ঠিক এমন সময় করোনার অতি সংক্রমক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে আফ্রিকায়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে B.1.1.529। দেশটিতে সম্প্রতি এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। ভাইরোলজিস্টরা আশঙ্কা করছেন করোনার চতুর্থ ঢেউ খুব দ্রুত আঘাত হানতে পারে দক্ষিণ আফ্রিকায়। দেশটির স্বাস্থ্য বিভাগ জানায় আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল প্রদেশ গৌতেংয়ে নতুন এই ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। অন্য ৮টি প্রদেশেও এটি ছড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লন্ডনের ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউট জানায় নতুন ভ্যারিয়েন্টটির মিউটেশনের ক্ষমতা ও গতি অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে কয়েক গুণ বেশি। তবে এটির সংক্রমণের ক্ষমতা কেমন তা আগে থেকে ধারণা করা বেশ কঠিন। এজন্য আরও গবেষণার প্রয়োজন বলেও জানান তারা। গেল বছরের শেষ দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় করোনার বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এ পর্যন্ত ডেল্টা, আলফা সহ বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের দাপট দেখেছে বিশ্ব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনার পূর্ণ ডোজ টিকা নেয়ার পরও ভারতের একটি মেডিকেল কলেজে ৬৬ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড। স্থানীয় সময় বুধবার তাদের প্রত্যেকের টেস্টের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তারা কোয়ারেন্টিনে আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দেশটির কর্ণাটক রাজ্যের এসএমডি মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানকে সামনে রেখে শিক্ষার্থীদেরকে টেস্ট করানো হয়। এখন পর্যন্ত ৩০০ শিক্ষার্থীর কোভিড পরীক্ষা করানো হয়েছে। বাকি ১০০ জনের পরীক্ষাও করানো হবে। বর্তমানে সেখানের হোস্টেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং শারীরিকভাবে ক্লাসে উপস্থিত না থাকতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক কংগ্রেস নেতা নেত্রীকে নিজের দলে ফেরাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে দূরত্ব বাড়ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও। আবার একইভাবে চড়া হচ্ছে তার বিজেপি বিরোধী সুর। ২০২৪ সালে ভারতের সাধারণ নির্বাচনের আগে বেশ কয়েকটি রাজ্যে তৃণমূল শুধু রাজনৈতিক শাখা বিস্তার নয়, বরং সংশ্লিষ্ট রাজ্যের প্রভাবশালী নেতৃত্বের হাতে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়ে বিজেপির বিরুদ্ধে জোর লড়াইয়ে নামারও ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী।
ভারত থেকে সেই রাজনৈতিক হিসেব নিকেশের খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। जो स्टेट सब्जेक्ट है लॉ एंड ऑर्डर का साथ कॉन्फ्रंटेशन होता है। দিল্লি সফরের প্রথম দিন থেকেই একের পর এক কংগ্রেস নেতা, সঙ্গীত শিল্পী এবং বিজেপি বিরোধী রাজনৈতিক মঞ্চের নেতাদের নিজের দলে যুক্ত করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বিজেপি বিরোধী নয়, এখন বিজেপিরও অনেক বিক্ষুব্ধ নেতাকেই মমতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দেখা যাচ্ছে। এর প্রমাণ মিলল মোদির সঙ্গে বৈঠক করার মাত্র ঘণ্টাখানেক আগে বিজেপির প্রবীণ সংসদ সদস্য সুব্রমণিয়াম স্বামী যখন নিজে গিয়ে মমতার সঙ্গে দেখা করেন এবং তার পাশে থাকার ইঙ্গিত দেন। এর আগে মঙ্গলবার কীর্তি আজাদ, পবন বর্মা এবং অশোক তনোয়ারের মতো বিজেপি বিরোধী নেতাদের নিজের দলে যুক্ত করেন মমতা। এবার আরও বড় মাস্টার স্ট্রোক দিলেন মেঘালয়ের 12 বিধায়ক সহ সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকেও নিজের দলে যুক্ত করে পার্বত্য রাজ্য মেঘালয়েও শক্ত জমি তৈরি করলেন মমতা। আজকে রাজ্যটির বিধানসভার 18 জন কংগ্রেস বিধায়ক ছিলেন। কংগ্রেস ছেড়ে 12 জন বিধায়কই মমতার দলে নাম লেখানোয় সেখানে প্রধান বিরোধী দলের আসনে বসবে তৃণমূলী। 60 আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভা বিজেপির দখলে। মমতার সফরের শেষ চতুর্থ দিনেও দিল্লির বড় কোনো রাজনৈতিক নেতাকে তৃণমূলে যোগ দিতে দেখা যেতে পারে বলেও আভাস মিলছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আগামী সপ্তাহে ওপেকের মিটিংয়ে যেন জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তা নিশ্চিত করতে বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম সদস্য দেশ ইরাক। টেকনিক্যাল কমিটির সুপারিশের ভিত্তিতেই নেওয়া হবে নতুন সিদ্ধান্ত। এক্ষেত্রে জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে মার্কিন মিত্রদের চাপের বিষয়টি বিবেচনায় রাখা হবে না বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রী। হু হু করে বাড়তে থাকার পর কয়েকদিন ধরে বিশ্ববাজারে আবার কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এরই মধ্যে অভ্যন্তরীণ বাজারে ঊর্ধ্বমুখী দামের লাগাম টানতে নিজেদের কৌশলগত মজুদ থেকে তেল সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপানের মতো শীর্ষ তেল আমদানিকারক দেশ। পাশাপাশি তেলের উত্তোলন বাড়াতে চীনকে সঙ্গে নিয়ে কয়েক সপ্তাহ ধরেই ওপেককে চাপ দিয়ে আসছে ওয়াশিংটন। তবে কোনো চাপে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত আসবে না, বরং আসবে বাজার চাহিদার নিরিখে। এবার তা সাফ জানিয়ে দিয়েছে ওপেকের অন্যতম সদস্য দেশ ইরাক। বাজার পর্যবেক্ষণ করছে ওপেক টিম। সেই টেকনিক্যাল টিম বাজার চাহিদা ও করণীয় বিষয়ে আমাদের অবশ্যই একটা স্বচ্ছ ধারণা দেবে। তাদের প্রস্তাবনার ভিত্তিতেই আসবে নতুন সিদ্ধান্ত। যে যাই বলুক, অন্য কোনো প্রভাবক এখানে কাজ করবে না। বুধবার ইরাকের রাজধানী বাগদাদে জ্বালানি বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির তেল মন্ত্রী আরও জানান, বাজারের চাহিদা, যোগান ও দামের সমন্বয় করতে সর্বাত্মক কাজ করছে ওপেক। অদূরদর্শী কোনো সিদ্ধান্তে যেন বাজার অস্থির হয়ে না ওঠে তা মাথায় রেখেই ডিসেম্বরের শুরুতে ওপেকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বরাবরই বলে আসছি, ওপেক জ্বালানির বিশ্ববাজারে চাহিদা আর যোগানের একটা সমন্বয় করার চেষ্টা করছে। উত্তোলক দেশগুলো আগের চেয়ে সরবরাহ বাড়িয়ে এই সমন্বয় করতে সফলও হয়েছে। আসলে বাজারই ঠিক করে দেবে আমাদের কি করা উচিত। এদিকে তেল আমদানিকারক শীর্ষ দেশগুলো নিজেদের মজুদ বাজারে ছাড়ার পথে হাঁটতে থাকায় ওপেককে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ওপেক তাদের পরামর্শ বিবেচনায় নিচ্ছে না বলে জানিয়েছে ইরাক। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জার্মানির জাতীয় নির্বাচনের 2 মাসের মাথায় প্রকাশ পেল সরকার গঠনের রূপরেখা। নির্বাচনে বেশিরভাগ আসন জয়ী ক্ষমতা প্রত্যাশী জার্মানির 3 রাজনৈতিক দল, সামাজিক গণতান্ত্রিক দল, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, উদারপন্থী ফ্রি ডেমোক্রেটিক পার্টি ও সবুজ দলের মধ্যে ভাগাভাগি হবে ক্ষমতা। এতে বর্তমান ভাইস চ্যান্সেলর হিসেবে ওলাফ শলসের চ্যান্সেলর হওয়া প্রায় নিশ্চিত। বুধবার ক্ষমতায় বসতে যাওয়া 3 দলের 177 পৃষ্ঠার জোট সরকার গঠনের রূপরেখায় বিষয়টি স্পষ্ট হয়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক দলের কে কোন মন্ত্রণালয় পাবেন তা জানা না গেলেও দেশটির বিভিন্ন গণমাধ্যম ও কোয়ালিশনের বিশেষ কর্মকর্তার তরফ থেকে জানা যায়, এবারের মন্ত্রিসভায় নারী ও পুরুষের সমতা রাখতে চেষ্টার কমতি রাখেনি ক্ষমতা প্রত্যাশী দলগুলো।
এবারের মন্ত্রী পরিষদে 17 জনের জায়গা প্রায় নিশ্চিত। পরিষদে এসপিডি থেকে 7 মন্ত্রী জায়গা পেতে যাচ্ছেন। সে হিসেবে সবুজ দল থেকে নির্বাচনে ব্যর্থ চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক পেতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ। তাছাড়া ভাইস চ্যান্সেলর হিসেবে দেখা যেতে পারে একই দলের রোবেয়াট হাবেককে, আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বভার দেয়া হতে পারে ফ্রি ডেমোক্রেটিক পার্টির প্রধান ক্রিশ্চিয়ান লিটনারকে। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তুরস্ক বংশোদ্ভূত সবুজ দলের রাজনৈতিক জ্যাম ওয়েস্টমিয়ারকে। দেশটির সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের রূপরেখা অনুযায়ী করোনার দীর্ঘস্থায়ী সমাধান, জলবায়ু পরিবর্তনের সংকট নিরসন, আধুনিক জার্মানি গঠন, কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার সংস্কার ও ইইউ সহ সারা বিশ্বের সাথে টেকসই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাটাই হবে নতুন এই জোট সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার মহামারীর পর এখন কনসুলার সেবা দেওয়ার ক্ষেত্রে ব্রিটেন প্রবাসী গ্রাহকদের সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। শুধু অক্টোবরেই প্রায় 12,000 গ্রহীতা নিয়েছেন কনসুলার সেবা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্যে 10 লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছেন, যাদের অনেককেই পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড সহ নানা সেবা গ্রহণে আসতে হয় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে সেবা প্রদানের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে হাইকমিশন। দূর দূরান্ত থেকে আসা সেবা গ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষায় থেকে কাঙ্ক্ষিত সেবা নিয়ে বাড়ি ফিরলেও থেকে যায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বর্তমান সেবায় সন্তুষ্ট, আবার অনেকের প্রত্যাশা আরও ভালো সেবা প্রাপ্তির। হাইকমিশনের কনসুলার সেবার বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি বলেন, কনসুলার সেবা সম্প্রসারণের লক্ষ্যে রাত 10টা পর্যন্ত কাজ করছেন হাইকমিশনের কর্মকর্তারা। সেবা না নিয়ে কাউকেই এখন আর ফিরে যেতে হচ্ছে না। এখন অনেক বেশি প্রেশার, কিন্তু তার জন্য আমাদের সবাই প্রায় 10টা পর্যন্ত কাজ করছে। এখন মানে রাত্রি 10টার আগে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা শেষ করে যাচ্ছি। হাইকমিশনের ওয়েলফেয়ার বিভাগ প্রবাসীদের নানা সমস্যা নিয়ে বাংলাদেশে প্রশাসনিকভাবে চিঠি দিয়ে অবগত করে সহযোগিতার কথা জানান তিনি। 2020 সালে এরকম 102টি ওয়েলফেয়ার লেটার আমরা ইস্যু করেছি। এখান থেকে 350 বেশি চিঠি আমরা পাঠিয়েছি এবং গত বছর আমরা 410টা চিঠি পাঠিয়েছি। এই সমস্ত চিঠির মধ্যে যেটা থাকে যে উনি কমপ্লেন করেছেন, হয়তো ওনারই আত্মীয় বাসা নিয়ে ফেলছেন বা কিছু, আমরা জাস্ট কমপ্লেনটা পৌঁছে দিই তাদের কাছে এবং বলি যে বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। তখন প্রবাসী যখন যায় তার হাতে একটা চিঠি থাকে হাইকমিশনের, এটা কিন্তু তাকে অনেকে পাওয়ার করে। তিনি আরো বলেন, যুক্তরাজ্য সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বেশি সক্রিয় ভূমিকা ছিল বাংলাদেশ হাইকমিশনের। কনসুলার সেবা প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশনে বর্তমানে 24 ঘন্টার হেল্পলাইন চালু রয়েছে। প্রবাসীদের রয়েছে নানা অভিযোগ, তারপরেও হাইকমিশন বলছেন সকল সেবা প্রত্যাশীদেরকে সময় মতো সেবা প্রদানের ক্ষেত্রে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন। ফ্রান্সের প্যারিসে উদযাপিত হয়েছে বাংলাদেশের 50তম সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে প্যারিসের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা, ফ্রান্স সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ সহ সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে স্বাগত বক্তব্য দেন ডিফেন্স উইং প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহসিন। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতে নয়াদিল্লির বায়ুদূষণ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বয়স্কদের পাশাপাশি নতুন করে হাঁপানি সহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বায়ুদূষণজনিত রোগীদের ভিড় বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কুয়াশা আর দূষণে একাকার দিল্লির আকাশ। দীপাবলিতে আতশবাজি ও কৃষকের ফসলি জমির খড়কুটো পোড়ানোর কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও সেই ছাপ এখনও শহর জুড়ে। মাঝে দুদিন বায়ুমান পরিস্থিতি কিছুটা সহনীয় থাকলেও আবারও অবনতি ঘটেছে দিল্লি সহ আশপাশের শহরে। দিনের বেলাতেও কুয়াশা আর দূষণের কারণে পরিষ্কার শহরের দেখা মেলা ভার।
বায়ু দূষণের সরাসরি প্রভাব পড়েছে শহরবাসীর মাঝে। চোখ জ্বালা পোড়া, হাঁচি, কাশি, হাঁপানি সহ ঠান্ডাজনিত নানা রোগে ভুগছেন তারা। দিন দিন হাসপাতালে এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। এতদিন বয়স্কদের মাঝে এই সমস্যা বেশি দেখা গেলেও সম্প্রতি শিশুরাও বায়ু দূষণের শিকার হচ্ছে। গেল কয়েকদিনে বিপুল সংখ্যক শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সকালে শ্বাস নেওয়াই অনেক কঠিন হয়ে পড়ে, চোখ জ্বালা পোড়া তো আছেই। শিশুদেরকে আপাতত বের হতে দিচ্ছি না। দূষণের অবস্থা এতই খারাপ যে সরাসরি আমাদের শরীরের ওপর এর প্রভাব পড়ছে। শরীর চর্চার সময় আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। দিল্লির সবশেষ বায়ুমান রেকর্ড করা হয়েছে 339, যা স্বাভাবিকের চেয়েও মারাত্মক দূষিত নগরীর ইঙ্গিত দেয়। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বায়ুমান আবহাওয়া গবেষণা দফতর। প্রতি বছরই শীত এলেই দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। এই মৌসুমে দীপাবলিতে আতশবাজি ও কৃষকের খড়কুটো পোড়ানোর কারণে প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে আসে দিল্লির নাম। এখন থেকেই বায়ুদূষণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের, নতুবা বায়ুদূষণজনিত দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে ভুগতে হবে নগরবাসীকে। এমনই সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমর ইনান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নানা আয়োজনে পালিত হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস বা থ্যাঙ্কস গিভিং ডে। এবার নিজ হাতে দরিদ্র মার্কিনীদের মাঝে খাবার বিতরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও ফার্স্ট লেডি ডক্টর জিলও এতে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নির্মল আনন্দের একটি দিন। তোমার প্রভুকে ধন্যবাদ জানাও তোমার স্বজন প্রতিবেশীকে। এই প্রতিপাদ্যে মার্কিনীরা পালন করে থ্যাঙ্কস গিভিং ডে। সরকারি ছুটির দিন থাকায় এদিন ঘরে ঘরে চলে নানা আয়োজন। ওয়াশিংটনে এবার নিজ হাতে এতিমখানা, বৃদ্ধাশ্রম ও দরিদ্র মার্কিনীদের মাঝে খাবার বিতরণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি ডক্টর জিল, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহপ। প্রায় ১৬০০ বছরের জনপ্রিয় এই উৎসবের দিন প্রায় প্রতিটি মার্কিনীর ঘরেই হয়ে থাকে টার্কি লাঞ্চ ও ডিনার। এক জরিপে দেখা যায় শতকরা ৮৮ জন আমেরিকান এদিন ৫০ মিলিয়ন টার্কি খেয়ে থাকেন, যা দেশটিতে মোট বিক্রির ৭৭%। একই আমেজে প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার কানাডায় এই দিনটি পালন করা হয়। এছাড়াও জার্মানি, নেদারল্যান্ড, জাপান, ভারতের গোয়া সহ বিভিন্ন দেশে এই দিবসটি বেশ জাঁকজমকভাবেই পালিত হচ্ছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতে পর্যটন ভিসা চালু হওয়ায় ফের বাংলাদেশি পর্যটকের পদচারণায় মুখর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। জমে উঠতে শুরু করেছে নিউ মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতান, হোটেল ও রেস্টুরেন্টগুলো। এতে করে আবারও আশার আলো দেখতে শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। কলকাতা থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কলকাতার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট সহ গোটা নিউ মার্কেট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাসিক হোটেল, খাবারের দোকান, ছোট বড় বিপণী বিতান সহ ওষুধের দোকান, পরিবহন সংস্থার ব্যবসা বাণিজ্য পুরোটাই নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। করোনার কারণে গেল বছরের মার্চ থেকে কার্যত বন্ধ ছিল ভারতে বাংলাদেশিদের পদচারণা, আর তখন থেকেই ভেঙে পড়ে কলকাতায় বাংলাদেশি নির্ভর ব্যবসা বাণিজ্য। তবে চলতি মাসের মাঝামাঝি থেকে ভারত সরকার বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালু করায় গেল এক সপ্তাহে অনেকটাই পাল্টে গেছে সেই চিত্র। বাংলাদেশি হোটেল পাড়ায় ফিরতে শুরু করেছে প্রাণ। রেস্টুরেন্টগুলোতে বেড়েছে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা, ভিড় বেড়েছে মুদ্রা বিনিময় কাউন্টারগুলোতেও। চিকিৎসার জন্য হোক বা অন্য কোনো কাজে, ব্যবসায়িক কাজে আসতেছে অনেকে। বাট হোটেল এখানে মানে সব দেখা সেফ। কলকাতার যে ওরিয়েন্টাল হোটেলটা উঠলাম, এই জায়গায় আমাদের অনেকটা সেফটি দিচ্ছে। এই যে দাদাদের এই যে সব কাউন্টারে আসছে, এনারাও আমাদের অনেক সহযোগিতা করছে। এখন তো দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশিদের পদচারণা এখানে একটা উৎসব ভাব মনে হয় আরো জমবে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 30টি বাস কলকাতা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কিংবা কাটা পথে যাতায়াত করলেও করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল সব বাস চলাচল। তবে গেল এক সপ্তাহ ধরে আপাতত 2টি বাসে শুরু হয়েছে যাত্রী পরিবহনও। এতে আশার আলো দেখতে শুরু করেছেন পরিবহন ব্যবসায়ীরা। যারা নাকি বাইরে আসছেন, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার বাইরে চলে যাচ্ছে, কিন্তু যারা নাকি ধরুন
এফোর্ড করতে পারছে না, ফেয়ার বাইয়ারে ফেয়ার এফোর্ড করতে পারছে না, তারা আপনার বাই রোডে যাচ্ছে। সব পরিবহন মিলে যদি 3টে করে গাড়ি যায় তাহলে তো সেইগুলো একটু ভালো, কিন্তু সবার একা গাড়ি এখন সবারই কারোরই সেপারেট গাড়ি যাচ্ছে না। সরকারি পরিসংখ্যান বলছে প্রতিদিন ভারত বাংলাদেশের মধ্যে 10,000-এরও বেশি পর্যটক যাতায়াত করেন। এর মধ্যে বাংলাদেশ থেকেই ভারতে প্রবেশ করেন গড়ে 6 থেকে 7,000 মানুষ। করোনার কারণে সেই সংখ্যাটাও শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। হোটেল মালিকরা বলছেন এই মুহূর্তে 30 থেকে 35% বাংলাদেশি পর্যটক রয়েছেন এবং আগামীতে পর্যটক ভিসা পুরোপুরি চালু হলে 100%ই বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হবে এই রফি আহমেদ স্ট্রিট, সাদা স্ট্রিট কিংবা মার্কুই স্ট্রিট। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ধীরে ধীরে সচল হচ্ছে থাইল্যান্ডের পর্যটন কেন্দ্র। করোনার ঝুঁকি কিছুটা কমায় 60টিরও বেশি দেশের পর্যটকদের জন্য 18 মাস পর খুলে দেওয়া হয়েছে সীমান্ত। শিগগিরই দেশটির পর্যটন খাত আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। পর্যটকদের পছন্দের শহর ব্যাংকক। করোনার আগে রেস্তোরাঁ, বার, হোটেলে দল বেঁধে আসতেন বিভিন্ন দেশের মানুষ। পর্যটকদের পদচারণায় সরগরম থাকত শহরটির জনপ্রিয় খাওসান রোড। করোনায় প্রায় 18 মাস বন্ধ ছিল থাইল্যান্ডের সীমান্ত। এ সময় ব্যাংককের সড়ক, রেস্তোরাঁ ও দোকানপাট হয়ে পড়ে প্রায় জনশূন্য। সম্প্রতি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয় ব্যাংকক শহরের রাস্তায় বাড়ছে মানুষের আনাগোনা। রেস্তোরাঁয় আসতে শুরু করেছে লোকজন। সীমান্ত খুলে দেওয়া হলেও এখনো রয়েছে কিছু বিধিনিষেধ। দূরত্ব বজায় রেখে খেতে হচ্ছে রেস্তোরাঁয়। নির্ধারিত সময়ে বন্ধ করে দেওয়া হচ্ছে রেস্তোরাঁ, বার ও দোকানপাট। রাত 11টার মধ্যেই এখানে সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা পার্টিতে যেতে পারছি না। সবকিছু যদি আরো দীর্ঘ সময় ধরে খোলা থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। এদিকে লোকসমাগম কম থাকায় স্বস্তিও জানিয়েছেন অনেকে। থাইল্যান্ডে ফিরতে পেরে খুব ভালো লাগছে, তবে এখনো নাইট ক্লাবগুলো খোলা থাকছে না বেশিক্ষণ। তবে সবখানে লোকজন কম আসায় কিছুটা সুবিধাও হয়েছে। কোথাও গেলে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। থাইল্যান্ডের অর্থনীতির একটি বড় অংশই আসে পর্যটন খাত থেকে। তবে গেল বছর করোনার বিধিনিষেধে ক্ষতির মুখে পড়ে এই খাত। চলতি বছর দেশটিতে প্রায় 2 লাখ ও আগামী বছর প্রায় 5 কোটি পর্যটক আশা করছেন সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে ওঠার আশায় সংশ্লিষ্টরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত। 6.1 মাত্রার কম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের সীমান্তবর্তী হাখা শহর। এবং দক্ষিণ আফ্রিকায় করোনার অতি সংক্রামক আরেকটি নতুন ধরন শনাক্ত। আক্রান্ত 22 আফ্রিকার নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।